আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুনছেন বিবিসি রেডিও। আমি সঙ্গে আছি মামুন সরকার কাতার থেকে। চলুন এবার শুনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলো। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কেন? জুলাই গণহত্যা নিয়ে হুঙ্কার নওফেলের। ইরাকের আইন আল আসাদ ঘাঁটি ছাড়ল আমেরিকা। ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্ল্যাকমেল করছেন ট্রাম্প। ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ, ধ্বংসাবশেষ উদ্ধার। অর্ধশতাব্দী পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা। এবার শুনে নেব বিস্তারিত সংবাদ। ইউনূস সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথম দলটির শীর্ষ নেতাদের প্রকাশ্য সংবাদ সম্মেলনে দেখা গেল। শনিবার দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার সঙ্গে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার গোলাম মারুফ মজুমদার নিঝুম। ডাক্তার হাসান মাহমুদ বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ না নিতে দেওয়া দেশকে স্থিতিশীলতা আনবে না, বরং পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। তিনি জানান, দলটি গত 16 মাস ধরে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, হত্যা, লুটপাট ও ধর্মীয় স্থান ধ্বংসের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্য একটি ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ অক্ষম এবং নির্বাচিত সরকার গড়তে তা করার জন্য নির্বাচন নির্ধারিত সময়ে সংগঠিত হবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে। এই সময় ডক্টর হাসান মাহমুদ জোর দিয়ে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরে আসবে। সংবাদ সম্মেলনে 2024-এর জুলাই আগস্ট দাঙ্গায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এই প্রশ্নের জবাবে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এটি দীর্ঘায়িত বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন, আমরা লজ্জিত কিনা এখানে প্রশ্নটি অযাচিত। আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা দায়িত্বে ছিলাম। জুলাইয়ে একটি ব্যাপক দাঙ্গা হয়। দাঙ্গা ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ ছিল, নিরাপত্তা উদ্বেগ ছিল। অবশ্যই তাদের উপর আক্রমণ হয়। নিরাপত্তা বাহিনীও অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। তারা ইচ্ছাকৃতভাবে তা করেনি। এগুলো হত্যা ছিল না, পরিস্থিতি নিয়ন্ত্রণে হতাহতের ঘটনা ঘটেছিল। তিনি হতাহতদের প্রতি দায়িত্ব ও সহানুভূতি দেখিয়ে বলেন, প্রাণহানি অবশ্যই হয়েছিল, ক্ষয়ক্ষতিও হয়েছিল, তবে সেগুলোকে হত্যাকাণ্ড বলা যায় না। দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা হতাহত হয়েছিল তারা আমাদেরই সন্তান, আমাদেরই কর্মী, আমাদের দেশেরই নাগরিক। আমরা চাই এটার জন্য যারা দায়ী তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে। ইরাকের পশ্চিমাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। এতদিন এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী অবস্থান করলেও এখন এর পূর্ণ নিয়ন্ত্রণ ইরাকি সেনাবাহিনীর হাতে রয়েছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই বিবৃতিতে জানানো হয়েছে, আইন আল আসাদ ঘাঁটিটিতে অবস্থানরত বিদেশি বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইরাকি সেনারা আন্তর্জাতিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছে। ইরাকের সেনাবাহিনীর একজন কর্নেল ও মার্কিন বাহিনী সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি জানান, কিছু লজিস্টিক জটিলতার কারণে অল্প সংখ্যক মার্কিন সেনা এখনও ঘাঁটিটিতে অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদ ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছয়। এই চুক্তির আওতায় ধাপে ধাপে জোট বাহিনীর উপস্থিতি কমিয়ে আনা এবং ভবিষ্যৎ ইরাক ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক নিরাপত্তা প্রতিযোগিতা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে আইন আল আসাদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে এই ঘাঁটি প্রায়ই ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে 2020 সালের ইরানি শীর্ষ কর্মকর্তা কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্র হত্যার পর ঘাঁটিটির উপরে একটি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ঘাঁটি ছাড়ার প্রক্রিয়া ঠিক কবে শুরু হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। ইউরোপীয় মিত্ররা গ্রিনল্যান্ড হস্তান্তরে রাজি না হওয়ায় 8টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা সরাসরি ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করছে নেদারল্যান্ড। ডাচ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, এটি একটি জবরদস্তি এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তিনি মনে করেন ট্রাম্পের এমন আচরণ ন্যাটোর জোটের ঐক্য নষ্ট করছে। এতে গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্র কারো কোনো উপহারই হবে না। রয়টার্সের এক প্রতিবেদনে আটলান্টিকের দুই পাড়ের দেশগুলোর মধ্যে এমন ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনা বিষয়টি বিস্তারিতভাবে উঠে এসেছে। শনিবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা করেন যে 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড, ব্রিটেন থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক কার্যকর করা হবে। মূলত গ্রিনল্যান্ডে পশ্চিমা সামরিক জোটের মহড়ায় সৈন্য পাঠাতে দেখে এই দেশগুলো রাজি হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে এই শুল্ক আরোপের হুমকি দেন। তবে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ভ্যান উইল এর বিরোধিতা করেন। গ্রিনল্যান্ডে এই সামরিক মিশনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে এটি দেখানো যে ইউরোপীয় দেশগুলি গ্রিনল্যান্ডের প্রতিরক্ষার সহায়তা করতে প্রস্তুত। তিনি ট্রাম্পের কূটনীতি এবং বাণিজ্যের মধ্যে স্বার্থপর যোগসূত্র টানার কড়া সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা পাওয়ার জন্য মডিফাই হয়ে চেষ্টা করছেন এবং দাবি করছেন যে অঞ্চলটির কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। ইরানে গত কয়েক সপ্তাহ ধরে সরকার বিরোধী আন্দোলনে প্রাণহানি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে নিহত সংখ্যা 3,000 ছাড়িয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন প্রায় 22,000 মানুষ। এতদিন ইরান সরকারের নিহত সংখ্যার কম দাবি করলেও সম্প্রতি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো স্বীকার করেছেন যে বিক্ষোভে কয়েক হাজার মানুষ মারা গেছেন। তবে এই সহিংসতার জন্য তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলকে দায়ী করেছেন। খামেনি ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেন, জালমানের ক্ষতির জন্য তিনি উস্কানি দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই পরিস্থিতির জন্য দেশটির বর্তমান নেতৃত্বকে দায়ী করেছেন। তিনি খামেনির কড়া সমালোচনা করে বলেছেন, ইরানে নতুন নেতৃত্ব আসার সময় হয়েছে। ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বাড়াতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা, বিমান ও রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের বড় সামরিক ঘাঁটিগুলোর থেকে গুরুত্বপূর্ণ কর্মী সরিয়ে নিতে শুরু করেছে তারা। সব মিলিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম যুদ্ধাবস্থা বিদ্যমান। প্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।